হবিগঞ্জের ইলশেগুড়ি লেখনীতে নিষ্কামন পর্ব নাম্বার 22। আনোয়ারা বেগমের শরীরটা বেশ কিছু যাবৎ ভালো যাচ্ছিল না, তাই তাকে নিয়ে শহরে একটা হসপিটালে ডাক্তার দেখাতে চান শফিক সাহেব। সেখানে দেখা হয় অনুপমার সাথে। একটা নার্স কোথা থেকে এসে তাদের বলে একটা মেয়ে ডাকছে। দুজনেই বেশ অবাক হয়ে মেয়েটার কাছে যায়। ভেতরে ঢুকতেই হুট করে একটা মেয়ে এসে ছোট্ট একটা পুতুলের মতো দেখতে বাচ্চাটাকে আনোয়ারা বেগমের কোলে তুলে দেয়। দুজনেই বেশ চমকে ওঠে। মেয়েটা তাদের আরও চমকে দিয়ে বলে, ওকে কি আপনারা রাখবেন? অনুপমের কথা না বুঝতে পেরে শফিক সাহেব বলেন, তুমি এসব কি বলছো মা? ঠিকই বলছি, আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক, কারো করুণার পাত্র না হোক। আপনি বোধহয় আমাকে চিনেন না, তবে আমি কিন্তু আপনাকে চিনি মাস্টার মশাই। আনোয়ারা বেগম শুধু চেয়েছিলেন বাচ্চাটার মুখ পানে। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আর অবাক করার বিষয় তার দিকে চেয়ে চেয়ে হারছে। শফিক সাহেব মুচকি এসে বললেন, তা না হয় বুঝলাম তুমি আমায় চিনো, কিন্তু মেয়েকে কেন দিয়ে দিতে চাচ্ছ? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি গরিব ঘরের মেয়ে, অভাবের সংসারে হলেও সুখের অভাব ছিল না। একদিন মস্ত বাড়ি থেকে আমার বিয়ে আসে, তবে সেই লোকের নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। কথা জানার সাথে সাথে আমি বিয়েতে অমত পোষণ করি, কিন্তু বাবা মা আমায় বোঝায় সেই লোকের দোষ নেই, তার বউ আরেকজনের সাথে চলে গেছে। তবু আমার মন টানছিল না, কিন্তু বাবার অসুস্থতার দোহাই দিয়ে মা রাজি করায়। অবশেষে বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। তার আরেকটা অপছন্দের জিনিস ছিল রাজনীতি। বিয়ের দিন সকালে জানতে পারলাম আমার স্বামীর নাম ইশতিয়াক পাঠান। তিনি নাকি গম্ভীর ধরনের রাগী মানুষ। এখন আর ভাবার সময় নেই, তাই কারো কথায় কান দিলাম না। বিয়েটা হয়ে গেল। লোকটা 5 মিনিট ভালো ব্যবহার করলে 10 মিনিট খারাপ ব্যবহার করতো। তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে একটা শাশুড়ি আর একটা ফুপি শাশুড়ি, তাদের কথাতেই সারাক্ষণ চলতে হয়। মেয়ে মানুষের সেই বাড়িতে কোনো কদর নেই। আমার প্রথম সন্তান ছেলে হয়, তাকে আমি গ্রামের স্কুলে ভর্তি করে দিতে চাই, কিন্তু আমার স্বামী রাজি হয় না। সে বলে তার ছেলেকে বেস্ট স্কুলে পড়াবে। আমার ছোট্ট ছেলেটাকে আমার থেকে আলাদা করে শহরে তার ভাইয়ের সাথে বাসায় পাঠিয়ে দিল। ছেলেটা আমার কি যে কান্না, মা ছাড়া সে যাবে না। তারা কেউ বুঝলো না, যদিও প্রতিদিন সে আমায় কল দিত, অনেক সময় কথা বলতো, কিন্তু মায়ের মন কি তা মানে? সেই বাড়িতে আমার মন টিকে না। তারা আমাকে কোনো কিছুর অভাব দিত না, এটা ঠিক, কিন্তু আমার ছেলে তাকে তো আলাদা করে দিয়েছিল। দীর্ঘদিন এভাবে কেটে গেল। ছেলে বড় হচ্ছিল। সৃষ্টিকর্তার কাছে অনেক আকুতি মিনতি করে একটা মেয়ে চাইলাম। আল্লাহ নিরাশ করলেন না, আরেকটা সন্তান পেটে আসলো আমার মন বলতো মেয়েই হবে। শফিক সাহেব অনেক সময় পরে কথা বললেন, জিজ্ঞেস করলেন, তাহলে কেন এখন দিয়ে দিতে চাচ্ছ? আমার স্বামীর জন্য সে চায় না তার কন্যা সন্তান হোক, তাদের বাড়ির কেউই চায় না। আমাকে বলেছে যদি মেয়ে হয় তাহলে কাউকে দত্তক দিয়ে দিবে। আমি চাই না আমার মেয়ে কোনো বড় ঘরে যাক, আমি চাই সে একজন আদর্শবান মানুষের কাছে মানুষ হোক। আনোয়ারা বেগম এবার মুখ খুললেন, বললেন, কিন্তু তার কন্যা সন্তানের ওপর এত রাগ কেন? অনুপমা চোখ বন্ধ করে ফেললো, একটা লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ইশতিয়াক ভালোবেসে রত্না নামের একটা মেয়েকে বিয়ে করেছিল। তাদের সুখের সংসার ছিল, বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন জানা যায় তার স্ত্রী কখনো মা হতে পারবে না। এটা নিয়ে বাড়ির আর সবার আপত্তি থাকলেও ইশতিয়াক কিছু বলেনি। রত্না অনেক কান্নাকাটি করে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ছেড়ে দিবে? ইশতিয়াক অনেকবার বোঝানোর পরেও সে যখন বিশ্বাস করছিল না, তখন নিজেই জিজ্ঞেস করে, কি করলে যে বিশ্বাস করবে? রত্না তার থেকে অর্ধেক সম্পত্তি লিখে দিতে চায়, তবে তা তো সম্ভব নয়, কারণ তখনও সব কিছু ইশতিয়াকের মা সুচিত্রার নামে ছিল। তাকে অবশ্য অল্প কিছু আগেই দিয়েছিল, তা থেকে ঢাকার বাসাটা আর গ্রামের ফসলি কয়েক বিঘা জমি লিখে দেয়। ইশতিয়াক কোনো বাক্য ছাড়াই লিখে দেয়। তার কিছুদিন পরে একটা ছেলে দত্তক এনে দেয়, কিন্তু এতে রত্না মোটেও খুশি হয় না। না জানে একটা ছেলেকে আনায় রেগে যায়। আর তার 1 বছরের মাথায় রত্না তারই স্বামীর প্রিয় বন্ধুর সাথে পালিয়ে যায়।
আর তখনই জানা যায় সে মা হতে পারবে। শাশুড়ি বাচ্চা নেওয়ার জন্য জোর জবরদস্তি করায় এমন নাটক করেছিল। ইশতিয়াক ভীষণ বড় একটা ধাক্কা খায়। কয়েক বছর পর যখন এই ঘটনা সে ভুলতে থাকে, তখন ঘটে আরেকটা ঘটনা। ইশতিয়াকের একমাত্র বোন ঈশিতা তাকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সেই মেয়েও সবাইকে ধোঁকা দিয়ে বাড়ির গহনাগাটি নিয়ে বিয়ের দিন সকালে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। তাকে যাওয়ার সময় আমার ফুপি শাশুড়ি দেখে ফেলায় তাকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। তারপর থেকে সে আর মেয়েদের সহ্য করতে পারে না। আরও মাঝখানে জমি জমা নিয়ে অনেক ঝামেলা হয়। আমাকেও সহ্য করতে পারে না। আমার মুখ দেখলে নাকি তার রত্নার কথা মনে হয়। আগে মারধরও করতো, আগে প্রচুর কাঁদতাম, এখন ছুঁয়ে গিয়েছে। শফিক সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, তাকে ডক্টর দেখাওনি কেন? আমি একবার বলেছিলাম তাকে ডক্টর দেখানো উচিত, কিন্তু আমার শাশুড়িমা প্রচণ্ড রেগে যায়। আমি নাকি তার ছেলেকে পাগল বানাতে চাচ্ছি। আমার মন বলে এই পৃথিবীতে আর মাত্র কিছুদিনের অতিথি হতে বেশি সময় নেই। ও শফিক সাহেব স্ত্রীর মুখের দিকে তাকান। তার মনোভাব বুঝতে বেশি সময় লাগলো না। রঙ্গন ছাদে বসে আছে, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। এটা তার নিত্যদিনের কাজ। এখানে বসে বসে সে স্মৃতিচরণ করে। তার জীবনটা এত কমপ্লিকেটেড তার বাবার জন্য ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রাস্তায় দুটো ছেলেকে কাঁধে হাত রেখে যেতে দেখে অনুভবের কথা বড্ড মনে পড়ল। এভাবে তো একদিন তারাও চলাফেরা করত। একদিনের একটা কথা মনে পড়ে গেল। তাদের সাথে পড়াশোনা করত রুষা নামের একটা মেয়ে। হুট করে একদিন রঙ্গনকে প্রপোজ করে বসে। বেশ কিছুদিন পিছু পিছু ঘুরে, কিন্তু শেষ পর্যন্ত রঙ্গনের থেকে পাত্তা না পেয়ে অনুভবকে প্রপোজ করে বসলো। দুই বন্ধু ক্যাম্পাসে গল্প করছিল। কোথা থেকে রুষা এসে তার মাঝে বসে পড়ল। অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুভবের দিকে একটা রোজ এগিয়ে দিয়ে বলল, অনুভব, আমি তোমাকে ভালোবাসি। অনুভব প্রচণ্ড অবাক হয়। এ মেয়ে 2 দিন আগেও তার বন্ধুর পিছনে ঘুরল, আর এখন এসে তাকে এসব বলছে। এবার রঙ্গনের দিকে তাকালো, আরেকবার মেয়েটার দিকে তাকালো, অতঃপর উঠে দাঁড়ালো। কিছু বলবে এমন সময় রঙ্গন হাসতে হাসতে মাঠের মধ্যে গড়াগড়ি খেতে থাকলো। অনেক কষ্টে হাসি থামিয়ে রুষাকে বলল, কী রে, আমি পাত্তা দেইনি তাই আমার বন্ধুর সাথে লাইন মারার চেষ্টা করছিস? রুষা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে অনুভবকে আবার বলল, আমি আসলেও তোমাকেই ভালোবাসি অনুভব। রঙ্গনকে প্রপোজ করেছিলাম শুধু তোমার মনোভাব বোঝার জন্য, সত্যি বিশ্বাস করো। রঙ্গন কাত হয়ে হাতের ওপর ভর দিয়ে শুয়ে থেকেই বলল, ধরেক আমরা দুজনেই রাজি হয়ে গেলাম, কাকে কখন সময় দিবি? রুষা কিছু সময় তাকিয়ে থেকে বলল, তোমাকে সকালে সময় দিব আর অনুভবকে বিকেলে। রঙ্গন তৎক্ষণাৎ পায়ের থেকে জুতা খুলতে শুরু করলো। রুষা তা দেখে দৌড়ে পারল। সে চলে যেতে অনুভবও হেসে পেল। রঙ্গন তাকে হাসতে দেখে বলল, কী রে, প্রেম করবি নাকি? অনুভব থতমত গলায় বলল, তোর শখ হলে তুই কর, এসব গায়ে পড়া মেয়ে আমার পছন্দ না। আমি করব মানে? চুপ শালা, আমি তোর বোনকে বিয়ে করব। সে আশায় থাক, আমার বোন বড় হতে হতে তুই বুড়ো হয়ে যাবি, তাতে কি? তোর বোনই দেখবি একদিন আমার জন্য পাগল হবে। অনুভব ভ্রু কুঁচকালো, তার ছেলের হাসি দিয়ে বলল, শোন, আমার বোন বড্ড শান্তশিষ্ট, আর তুই যে বিচ্ছু, তোকে সে কোনো কালেই পছন্দ করবে না। করবে, এই জন্যই তো কোনো দিন বাড়িতে নিয়ে যাস না। নিয়ে যাবও না। রঙ্গন মাথায় হাত দিয়ে বলল, তুই দেখছি আমার আর তোর বোনের প্রেমের ভিলেন হবি। অনুভব রেগে গেল, এইসব কথা তার পছন্দ নয়। তবুও ঘুরে ফিরে এই বাদরটা এগুলোই বলে। কিছু না বলে বড় বড় ধাপ ফেলে চলে গেল। রঙ্গনও তার পিছু নিল। ইচ্ছের গাড়ির চলাচল করা পছন্দ নয়, রিক্সায় তার কাছে ভালো লাগে, কিন্তু রিক্সা করে তো আর এত দূর আসা যায় না। ওই বায়না ধরছিল কিছু কেনাকাটা করবে, তাই অনুভব তাদের নিয়ে শপিং মলে ঢুকেছে। ওহি ড্রেস দেখছিল আর ইচ্ছে ঘুরে ঘুরে এটা ওটা দেখছিল। হঠাৎ একটা শাড়ি দেখে হাত দিয়ে তুলে নিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করলো। তা দেখে অনুভব এগিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, নিবে? ইচ্ছে অনুভবের দিকে তাকিয়ে বলল, না না, পছন্দ না হলে এভাবে দেখছিলে কেন? আমার জন্য না তো, আমি দেখছিলাম শাড়িটা পরলে আপনাকে কেমন লাগবে, দেখি একটু ধরুন তো। বলেই অনুভবের হাতে ধরিয়ে দিল। বেচারা ভেবাচিকা খেয়ে তাকিয়ে রইল।
পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে। তা দেখে অনুভবের মেজাজ বিগড়ে গেল। ইচ্ছের দিকে একটু এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, একটা থাপ্পড় দিয়ে কাকে কোনটা পড়তে হয় শিখিয়ে দিব ফাজিল মেয়ে। ইচ্ছে দৌড়ে গিয়ে ওহির পাশে বসলো, এমন ভান ধরলো যে সে কিছুই জানে না। রঙ্গন ওহিকে বারবার কল দিচ্ছিল কিন্তু ধরছে না। মেজাজ বিগড়ে গেল। অনুভবের নাম্বারে টাইপিং করে লিখলো, তোর বোনকে গিয়ে কল ধরতে বল, কিন্তু সেন্ড করলো না, আবার কেটে দিল। আবার ওহির নাম্বারে কল দিতে থাকলো। ওহি বিরক্ত হয়ে এবার ধরে বলল, কি সমস্যা, কি চাই, তোকে খুন করতে চাই, দিবি খুন করতে? ওহি থতমত খেয়ে গেল। শুকনো ঢোক গিলে ফোনের দিকে তাকিয়ে রইল। রঙ্গন রাগে দাঁতে দাঁত চেপে বলল, কি কিছু হয়েছে? ফোন ধরছিস না কেন? না বললে কি করে বুঝবো কি হয়েছে? ওহি মুখ ফুলিয়ে বলল, কিছু হয়নি। তাহলে কথা বলছিস না কেন? জানি না। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, মাইয়া মানুষ মাঝে মাঝে নিজেরাও বোঝে না তাদের কি হয়েছে। সমস্যা নেই, তোর একার দোষ না, আপনার অনেক অভিজ্ঞতা না? সে কথার উত্তর না দিয়ে রঙ্গন গুনগুন করে উঠল, আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিয়েছে নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেলা সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনে ধূলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে